প্রিয় ভাইয়েরা আমার, গত সপ্তাহে আরেকটি ঘটনা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। সেটা হচ্ছে নেত্রকোনায় 11 বছরের ধর্ষিতা এক মেয়ে, তাকে এই ধর্ষণ হলো বা কুকর্ম যেটা হয়েছে, হওয়ার পরে এই মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় মেয়েটা পড়তো, 11 বছর মাত্র বয়স। এই হুজুরের উপরে যত দোষ চাপানোর ব্যবস্থা করলো, মেয়েটা মাঝখানে পত্রিকা পড়ে যা জানলাম, মেয়েটা মাঝখানে ঢাকা চলে গিয়েছিল, আবার মাদ্রাসায় এসেছে, তার আব্বা নাই, নাকি আব্বা অন্যত্র বিয়ে করেছে, এরকম একটা দুর্ঘটনা তার জীবনে আছে। এই মেয়েটার সাথে কুকর্ম করেছে মূলত তার নানা, কিন্তু নানা এই অপরাধকে ঢাকার জন্য এই হুজুরের উপরে দোষটা পাইছে, কারণ হুজুরের উপরে দোষ চাপানো একদম সহজ। মাদ্রাসায় ভর্তি করাইছে, এরপরে দেখা গেল যে এই মেয়ে প্রেগনেন্ট। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেল, এক ডাক্তার, উনি ঘোষণা দিলেন যে মেয়ে গর্ভবতী বা সেই কিভাবে কি হলো। এই মেয়েটাও স্বীকারোক্তি দিল যে আমি হুজুরের মাদ্রাসায় পড়তাম, হুজুরই আমার সাথে এই সেই। এগুলা শুনে সারা বাংলাদেশে হুজুরদের বিরুদ্ধে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেল, হুজুরদের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। এরপরে হুজুর ফেসবুক লাইভে আসলেন, ফেস দ্য পিপলে আমি দেখলাম লাইভ, হুজুর চ্যালেঞ্জ করছে যে হুজুর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি এই কুকর্মের সাথে জড়িত নই, ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করা হলে দেখা যাবে। ডিএনএ টেস্ট করা হলো, ডিএনএ টেস্টে ধরা পড়লো মেয়ের আপন নানা কুকর্ম এখানে প্রকাশিত হয়ে গেল। তাইলে হুজুরদেরকে দোষারোপ করা একদম সহজ। এর আগে আপনি দেখেন, ফেনীর পরশুরামে এক ইমামকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ফাঁসানো হলে ওই ইমাম সাহেবকে জেলখানায় দেওয়া হলো ধর্ষণ করার অপরাধে, মিথ্যা অপবাদ দিয়ে। হুজুর হাজারবার বলেছে আমি এই কাজ করি নাই, কিন্তু সবাই বলছে না তুমি করেছো, দিয়েছে। পরে ডিএনএ টেস্ট করে দেখা গেল একটা ভয়ঙ্কর রিপোর্ট আসলো, এই মহিলার আপন ভাই এই মহিলার সাথে আকাম করেছে। ডিএনএ টেস্ট ভাইয়ের সাথে মিলে যায়। এরপরে ডিএনএ টেস্ট যখন আসলো, জেলখানা থেকে হুজুর মুক্ত বলেন, কিন্তু হুজুরের চাকরিও শেষ। হুজুর এই মামলা পরিচালনা করার জন্য বাড়িতে একটা জমিও বিক্রি করছিল। হুজুরের একালো গেল, ওকালো গেল, ইজ্জত সম্মান সব গেল, কিন্তু নিরপরাধ হুজুরকে ফাঁসানো হলো, ঠিক কিনা? এর আগে আরেকটা ঘটনা আছে, যে নোয়াখালীর একটা ঘটনা আমি আপনাদের জন্য কোট করে নিয়ে আসছি। যে নোয়াখালীর একটি ঘটনা, সেখানে চাচার সাথে মায়ের পরকীয়া প্রেম এবং আকাম কুকাম দেখে ফেলার কারণে নিজের মেয়েকে মা মেরে ফেলছে চাচার সহযোগিতায়। তো এই যে ঘটনাগুলো মারার পরে চিন্তা করলো কি করা যায়। মসজিদের ইমাম সাহেবের যে কক্ষ, ইমাম সাহেব যে থাকে, ইমাম সাহেবের দরজার সামনে যে লাশ ফালাই দিয়ে আসছে। পরদিন সকালে লাশ দেখলো, সবাই ভাবলো যে এই হুজুরে আকাম করছে, হুজুরে মারধর শুরু করলো, চূড়ান্ত পর্যায়ের মারামারি করে হুজুরকে মারলো। প্রহার করার কারণে হুজুর একদম আক্রান্ত হয়ে গেলেন, হুজুরকে জেলখানায় দেওয়া হলো। হুজুর ছিলেন মসজিদের মুয়াজ্জিন, হুজুরকে আত্মরা বানাইয়া, হুজুরের কেউ এখানে নাই, এলাকাবাসী ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে মাইরা আত্মরা বানাইয়া হসপিটালে দিল, এরপরে জেলখানায় দিল। এরপরে পুলিশ 1.5 বছর পরে রিপোর্ট দিল যে এই মেয়ের মৃত্যুর পিছনে মেয়ের আপন মা এবং আপন চাচা দায়ী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমাদের দেশে এমন কিছু দুর্ঘটনা ঘটে, যেই ঘটনাগুলোর জন্য আসলে অনেক কষ্ট পেতে হয়, মনে কষ্ট হয়। কিন্তু মাঝখানে যে অপবাদ আপনি দিলেন লোকটাকে, নিরপরাধ লোককে আপনি ফাঁসিয়ে দিলেন, এটার জন্য বিচার হবে কিনা আল্লাহর দরবারে? প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদেরকে যে কোনো বিষয়ে আমরা যা বলি, যা করি, সব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা?